মাইরা ইরফানের দিকে তাকায় ভ্রু কুঁচকে। এই লোক বসে বসে ঘুমাচ্ছে কেন? সে এইসব ভাবনা রেখে দেয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 7:30। মাইরা অবাক হয়, আজ এত ঘুমিয়েছে সে। তার তো ফজরে ওঠার অভ্যাস। আফসোসে সুর টানলো মেয়েটা। এগিয়ে গিয়ে ঘরের দুটো জানালা খুলে দেয়। ঘর কেমন অন্ধকার হয়ে আছে। নিচে চোখ পড়লে দেখলো তার কাপড় চোপড় সব ব্যাগ থেকে ফেলে রাখা, একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যাগ কোন দিকে তার হদিশ নেই। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এগুলো কে করেছে? বিড়াল? কিন্তু কোন দিক দিয়ে আসলো সেই বিড়াল? রাতেই তো সব ঠিক ছিল, দরজাও লাগানো। পেছন থেকে ইরফানের গম্ভীর স্বর আসে, তোমার অ্যাজমার প্রবলেম আছে? মায়েরা অবাক হয়ে সাথে সাথে পেছন ফিরে তাকায়। ইরফানকে যেভাবে চোখের উপর হাত দিয়ে বসে থাকতে দেখেছে, এখনো সেভাবেই আছে। তার মানে এ লোক ঘুমায়নি, সে তো লোকটার পায়ের উপর ঘুমিয়েছে। এখন তাকে কি করবে, কয়টা থাপ্পড় মারবে, ভাবতেই দুহাত দুগালে চলে গেল। এরপরে ধমকের সুরে গমগমে স্বর ভেসে আসে, স্টুপিড, স্পিক আপ। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের প্রশ্নটা মগজে বাজতেই অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন আমার আজমা? ইরফান চোখের উপর থেকে হাত সরিয়ে মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকেই চেয়েছিল। ইরফানের অমন লাল চোখ দেখে তার চোখ কেমন ধাঁধিয়ে ওঠে। মায়রা ভীত চোখে তাকায়। সে লোকটার পায়ের উপর ঘুমিয়েছে বলে কি এখন রেগে আছে এমন? মায়েরা অসহায় মুখ করে মিনমিন করে বলে, আমি ইচ্ছে করে আপনার পায়ের উপর ঘুমাইনি, বিশ্বাস করুন, সরি। ইরফান বিরক্ত চোখে চেয়ে বলে, হোয়াট? মায়েরা চুপ করে থাকে। ইরফান রেগে বলে, আনসার মি, তোমার ইনহেলার কোথায়? মায়েরা আমতা আমতা করে বলে, ইনহেলার তো সবসময় লাগে না, শীতে প্রয়োজন পড়ে বেশি। এখন তো গরম, এখন লাগে না, তাই নেই। ইরফান দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব, স্টুপিড। অ্যাজমা গ্রীষ্ম শীত দেখে চাপ দেয়, মাথায় ঘিলু নেই না? মায়েরা কেঁপে ওঠে, চোখ খিচে বন্ধ করে নেয়। এত জোরে চিৎকার করার কি আছে, অদ্ভুত। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, আউট। মায়েরা ভ্রু কুঁচকে তাকায় ইরফানের দিকে, চোখ দুটো অস্বাভাবিক লাল। সাহস করে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান বিরক্ত হয়ে বলে, বের হও এই ঘর থেকে এক্ষুনি। মায়েরা রাগ লাগে, নিজের চোখের 12টা বেজে আছে, সে তো ভালোর জন্যই জিজ্ঞেস করছে, আর এই লোক শুধু চিৎকার করছে। নিচু হয়ে তার সব জামা কাপড় পাশের একটা রেখে রেখে বলে, আমার কাপড়ের অবস্থা এমন কে করেছে আপনি কি জানেন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, যেতে বলেছি আমি। মায়েরা বিরক্ত হয়, কিছুই বলে না এই লোক। এগিয়ে যায় দরজার দিকে। একবার ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ঘেমে প্রায় ভিজে গিয়েছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফ্যান, এসি, জানলা সব বন্ধ করে দিয়ে ঘেমে ঘেমে মাথা গরম করে ফেলেছেন, বুঝেছি, ফ্যান দিব? ইরফান চোখ মেলে তাকায়, মায়েরার দিকে শান্ত চোখে চেয়ে ঠান্ডা গলায় বলে, দরজা চাপিয়ে দিয়ে যাও, গো ফার্স্ট। মায়েরা ইরফানের দিকে অদ্ভুত ভাবে তাকায়। এই লোকের হয়তো জ্বর এসেছে, কিন্তু জ্বর আসলে তো মানুষের ঠান্ডা লাগে, আর ইনি ঘেমেছে। ভাবনার মাঝে ইরফানকে বেড থেকে নামতে দেখলে মায়েরা দ্রুত বলে, যাচ্ছি যাচ্ছি, আপনাকে বের করে দিতে হবে না। কথাটা বলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ওয়াশরুমে গিয়ে আরেকবার শাওয়ার নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে জানালা বন্ধ করে এসি ছেড়ে দেয়। এরপর একটা টাফরিং খেয়ে উল্টো হয়ে শুয়ে চোখ বোঝে। ডান হাতের দু আঙ্গুলের সাহায্যে কয়েকবার কপালটা ম্যাসাজ করে। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে এসে কাজা নামাজ পড়ে নেয়। কিছুক্ষণ পর শুদ্ধর মা তার ঘরে এসে মায়রার হাতে কফি দিয়ে বলে, ইরফানকে দিয়ে আসতে। মায়রা মাথা নাড়িয়ে বলে, ফুপি, তোমার ভাতিজাই আমাকে বের করে দিল, আর যাব না। শুদ্ধর মা শুনলেন না, জোর করে মায়রার হাতে কফি ধরিয়ে দিয়ে বলে, কফিটা শুধু দিয়ে আসবি, যা। মায়েরা বুঝলো তাকেই যেতে হবে, নয়তো ইনি ছাড়বে না তাকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কফির কাপ নিয়ে বেরিয়ে আবার ইরফান ঘরে যায়। দরজা ঠেলে দেখলো ভেতর থেকে লাগানো নয়। ভেতরে চোখ পড়লে দেখে পুরো ঘরময় অন্ধকার। মায়েরা বিরক্ত হলো, এই লোকটা কেমন যেন শুধু অন্ধকার করে রাখে ঘর। দরজা খুলে পা টিপে টিপে ঘরের ভেতরে প্রবেশ করে। হাতের কাপ বেড সাইড টেবিলে রেখে ইরফানের দিকে তাকায়, মুখ উল্টো দিকে ঘোরানো। মায়েরা বেডের এপাশ থেকে ওপাশে যায়, ভাবছে লোকটা ঘুমিয়ে আছে কিনা, তখনকার মতোই জেগে স্ট্যাচু হয়ে আছে। ডাকবে কি না, থাক, আবার ধমক নয়তো থাপ্পড় খেতে হবে। যখন ইচ্ছে হবে তখন খেয়ে নিবে। এই ভেবে ঘর থেকে বেরোতে গিয়েও কিছু একটা মাথায় আসে। আবারও পিছু ফিরে ইরফানের পাশে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে ইরফানের বড় চুলের মাঝে কয়েকটা চুল হাতে নিল, তুলল।
এরপর ইরফানের দিকে তাকায়। সে বুঝতে চাইছে লোকটা ঘুমিয়ে না জেগে। কোনো সাড়া পেল না। ভারী নিঃশ্বাসের শব্দ পায়। মায়েরা বুঝলো লোকটা ঘুমিয়েছে। হাতে চুলগুলো ছেড়ে উল্টো ঘুরে পা টিপে টিপে ঘর থেকে বের হয়। এরপর দৌড়ে শুদ্ধর মায়ের ঘরে যায়। ফুপি, তোমার কাছে কেচি আছে, কি করবি? মায়েরা আমতা আমতা করে বলে। এমনি, তুমি দাও। শুদ্ধর মা খুঁজে দেখলো এখানে ওখানে, না পেয়ে বলল, পেলাম না তো, কোথায় যা আছে। মায়েরার মন খারাপ হয়। মাথায় আরেকটা উপায় আসতেই বলে, মোম আছে না? শুদ্ধর মা ভ্রু কুঁচকে বলে, এই দিনের বেলায় মোম দিয়ে কি করবি, হ্যাঁ? দরকার আছে, একটু দাও না। শুদ্ধর মা টেবিলের ড্রয়ার থেকে একটা নতুন মোম বের করে মায়েরার হাতে দেয়। এরপর রান্নাঘরের দিকে যায় রান্না বসাতে। এই মেয়ে কখন কি করে ও নিজেই জানে শুধু। মায়েরা মোম হাতে নিয়ে খুশি হয় ভীষণ। রান্নাঘরে গিয়ে মোম জ্বালিয়ে নিয়ে আসে। এরপর ধীর পায়ে ইরফানের ঘরের দিকে যায়। পেছন থেকে শুদ্ধর গলা পায়, এই দিনের বেলা মোম নিয়ে কোথায় যাচ্ছ? আমাদের বাসায় কারেন্ট যায় না, বুঝলে, সব ব্যবস্থা আছে। শুদ্ধর কথায় মায়েরা পিছু ফিরে তাকায়। আমতা আমতা করে বলে, আপনাদের বিল বাঁচিয়ে দিচ্ছি ভাইয়া। শুদ্ধ হেসে ফেললো মায়েরার কথায়। মেয়েটা আসলেই মজার। শুদ্ধর ফোনে কল আসলে সে কল রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে যায়। শুদ্ধ বাইরে বেরিয়ে গেলে মায়েরা দ্রুত ইরফানের ঘরে চলে যায়। অন্ধকার ঘরে দিনের আলোর ছিটেফোঁটা ঘরময় ঝাপসা আলোকিত করে রেখেছে। মায়েরা ধীর পায়ে আস্তে আস্তে পা ফেলে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। কিছুটা ঝুঁকে ইরফানের মুখের সামনে মোম ধরে রাখে। মোমের দুলতে থাকা অগ্নিশিখার হলুদাভ আলো ইরফানের মুখে আছড়ে পড়ছে। ফর্সা মুখায়বে কেমন উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে পড়েছে। ইরফানের নিঃশব্দ শ্বাস প্রশ্বাস মায়েরা বুঝতে পারে না। তবে কি ভেবে যেন মুখে এক কোমল মৃদু হাসি ফুটে ওঠে। ভাবছে তার স্বামী এই দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট একটা মানুষ। যারা এই লোককে চেনে না তারা তো মায়েরার কথা বিশ্বাসই করবে না। এই লোক যে তাকে ঠাস ঠাস করে মেরে দেয়, এটা বিশ্বাসযোগ্য না। আপাতত তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। এত ইনোসেন্ট মানুষ কিভাবে অমন জ্বলন্ত চোখে তাকায়, আবার ঠাস ঠাস করে মেরে দেয়। ভেবে বাঁ হাতে নিজের গাল বুলালো। গল্প কবিতায় শুনেছিল ঘুমোলে নাকি কিছু মানুষদের কাছে তাদের ব্যক্তিগত প্রিয় মানুষকে ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগে। আপাতত মায়ের কাছে ইরফানকে তেমনই এক স্নিগ্ধ পুরুষ লাগছে। নিষ্পাপও লাগলো, কিন্তু মারের কথা মনে পড়লেই কেমন রেগে তাকালো ইরফানের দিকে। মনে মনে বিড়বিড় করলো, জীবনে ওই লোক ইনোসেন্ট নয়, বজ্জাত লোক এটা। তার খুব অপ্রিয় মানুষের লিস্টে এই লোকটা 1 নম্বরে। কথাগুলো ভেবে নিজেই মুখ বাঁকালো। আবারও মুচকে হাসলো। তার জামাই অনেক কিউট। এখন সে চুল পুড়িয়ে দিয়ে চুল ছাটাবে এই লোককে। তারপর তার বরটা কিউট ভিলেন জামাই থেকে কিউট হিরো জামাই হয়ে যাবে। কাঁপা 2 হাত এগিয়ে নিয়ে যায় ইরফানের দিকে। বাঁ হাতে ইরফানের চুলগুলো ধরলো। ডান হাতের মোম এগিয়ে নিয়ে চুলগুলো ধরালে কেমন ছ্যান ছ্যান শব্দ হয়। মায়েরা নিজেই ভয় পেয়ে ছেড়ে দেয় চুল। ভীত হয়ে ইরফানের মুখের দিকে তাকালে দেখলো ইরফান শান্ত, নীরব, একটুও নড়চড় নেই। বাঁ হাত বুকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর আবারও এগিয়ে গিয়ে চুলগুলো মোমের সুতোয় জ্বলতে থাকা আগুনের সাহায্যে পোড়ায়। চোখ নামিয়ে বারবার ইরফানের দিকে তাকায়। ভীষণ ভয় পাচ্ছে মেয়েটা, কিন্তু সে তো কাল রাতে প্রতিজ্ঞা করেছে এই লোককে এমন পাগল থেকে মানুষ বানিয়ে ছাড়বে। সময় নিয়ে মায়েরা তার কাজ শেষ করে। একটা সাইজে রেখেছে যেন সেলুনে গেলেই খুব সুন্দরভাবে সাইজ করে আসতে পারে। পুড়িয়ে যাওয়া ছাই সব ইরফানের ঘাড়েই পড়েছে। মায়েরা দুটো কারণে স্বস্তি পায়। একটা, সেই লোকের ঘুম কারো, আরেকটা, উল্টো হয়ে শোয়ায় সে কাজে সফল হয়েছে। এরপর সোজা হয়ে দাঁড়াতে নিলে ইরফান নড়েচড়ে ডান হাত টানা দিতে নিলেই মায়েরা ধাক্কা খেয়ে বিছানায় পাতাল হয়ে পড়ে যায়। ইরফান চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। মায়েরা শরীরের কিছুটা তার গায়ের নিচে চাপা পড়ে। মায়েরা শুয়ে পড়েছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো তার হাতে থাকা মোম তার গলার ভাঁজে পড়েছে, নিভে যায়নি এখনো। মোমের গলে পড়া তরল তার গলায় চুপ করে পড়ে, জায়গাটা জ্বলে ওঠে। আগুনের শিখা মায়েরা চামড়া ঘেঁষে জ্বলতে থাকে। মায়েরা নড়তে পারছে না। 2 হাত ইরফানের পায়ের নিচে, গায়ের নিচে পড়েছে। তার শরীরের ওপর খানিকটা ইরফানের শরীরের ভর। মেয়েটা নড়তেও পারছে না, কথাও বলতে পারছে না। দাঁতে দাঁত চেপে আগুনে পোড়া জায়গার জ্বলুনি সহ্য করছে। কথাটা বললে এই লোক যদি তাকে হাতের কাছে পায়, কাঁচাই খেয়ে নিবে তো। সে তো আকাম করেছে, যদিও তার মতে সে অনেক ভালো একটা কাজ করেছে।
নাকের কাছে কেমন মেলি গন্ধ পেয়ে ইরফানের ঘুম হালকা হয়। ইরফান উল্টো পাশ থেকে সিধে হয় শোয়। মায়েরা ছাড়া পেয়ে ধন্ত হয়ে গলা থেকে মোম ছিটকে মেঝের দিকে ফেলে। তার গলা পুড়ে কয়লা হয়ে গিয়েছে বোধহয়। দ্রুত বেড থেকে নেমে দাঁড়ালে ইরফান আদো আদো চোখ খুলে মায়রার পৃষ্ঠদেশে ছড়িয়ে থাকা লম্বা চুলগুলোর দিকে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, এখানে কি করছো? মায়রার আত্মার পানি শুকিয়ে যায়। কোনো কথা না বলে ভো দৌড় দেয় ঘর থেকে। ইরফান বিরক্তি চোখে দেখলো মায়রার দৌড়, বিড়বিড় করলো, স্টুপিড মাদর। চোখ বুজে মা হাতে কপাল স্লাইড করে, কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। পাশে তার ফোনে কল আসলে হাত বাড়িয়ে রিসিভ করে কানে দেয়। ইরফান। বাবার গলায় ইরফান গলা ঝেড়ে বলে, বলো। তোমার সকালে এখানে এসে মিটিং অ্যাটেন্ড করার কথা ছিল। কোথায় তুমি? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, তুমি ম্যানেজ করে নাও বাবা। নিয়েছি, কিন্তু তুমি কখন আসবে? বিকালের আগে আসা ট্রাই করো। আর্জেন্ট। ওকে। বলেই কল কেটে দেয়। মেজাজ খারাপ লাগছে। সারা রাত না ঘুমিয়ে এখন একটুই ঘুমিয়েছিল। এই স্টুপিড এসে তাও ভেস্তে দিল। এই মেয়েকে জাস্ট নেওয়া যায় না। কিছুক্ষণ চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, ঘুম নেই। আবারও পালিয়েছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে বেড থেকে নেমে দাঁড়ায়। ঘাড় বেয়ে ঝড়ঝড় করে কেমন ধুলোর মতো কিছু পড়ছে মনে হলো। হাত বাড়িয়ে ঘাড় ছেড়ে ফেলে। এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় সৃষ্ট নিজের প্রতিবিম্ব দেখে ইরফান স্তব্ধ হয়ে যায়। স্থির চোখে নিজের দিকে তাকিয়ে থাকে। চোয়াল শক্ত হয়ে যায়। চোখ জোড়া থেকে যেন গরম লাভার ধোঁয়া বের হচ্ছে। চোখ বুজে দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ছে। মনে পড়ল একটু আগে মাইরা তার ঘরে এসেছিল। খুব ভালো করে বুঝেছে এই কাজ কর। দুপা পিছিয়ে আসে। রাগে আয়না জোরে একটা লাথি বসায়। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ঝরে পড়ে। ইরফান পায়চারি করে এপাশ ওপাশ। এগিয়ে গিয়ে বেড সাইডে টেবিল থেকে কফির মগ নিয়ে ছুঁড়ে ফেলে। আবারও খানিক পায়চারি করে। তীব্র রাগে শরীর কাঁপছে। চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, আই সোয়ার আই উইল জাস্ট কিল ইউ। এরপর গায়ে একটা শার্ট জড়িয়ে হনহন করে অত্যন্ত দৃঢ় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য সেলুন, সাথে মাইরা। ইরফান অফিস থেকে ফিরলো। গ্রাম থেকে ফিরে ওই দিক দিয়ে একেবারে বাবার অফিসে গিয়ে মিটিং অ্যাটেন্ড করেছে। ভার্সিটি থাকায় অন্য দিনগুলোয় তাদের ব্যবসা তার বাবাই দেখে। শুক্র শনিবার পুরো টাইমটা সে তাদের অফিসে দেয়। নিজের ঘরের দিকে যাওয়ার আগে কি মনে করে ডান দিকে ঘাড় ঘোরায়। কিছু একটা ভেবে সেদিকে এগিয়ে গেলে পেছনে থেকে রুমা নেওয়াজ ভ্রু কুচকে বলে, ও ঘরে যাচ্ছ কেন? ইরফানের পা থেমে যায়। কপালে বিরক্তির ভাঁজ। ফোঁস করে শ্বাস ফেলে পিছু ফিরে তাকায়। মার দিকে তাকালে রুমা নেওয়াজ। ছেলেকে দেখে বিস্ময় চোখে তাকালেন। ছেলের চুল কোথায়? ইরফান মায়ের এমন দৃষ্টিতে বিরক্ত। যেই তাকে দেখছে তারই এমন বিস্ময় দৃষ্টি যেমন তাকে বিব্রত করছে, তেমনি বিরক্তিরা ঘিরে ধরছে। রুমা নেওয়াজ এগিয়ে এসে থেমে থেমে বলেন, তোমার চুল? ইরফান বিরক্ত হয়ে বলল, আমার ঘরে দ্রুত কফি পাঠিয়ে দাও আম্মু। প্লিজ এই অদ্ভুত বিহেভিয়ার করো না, করা বন্ধ করো। এই বলে পাশ কাটিয়ে ওপরে যেতে নিলে ইনায়া সামনে দাঁড়িয়ে হেসে ডান হাতে 3 আঙ্গুলের সাহায্যে ইশারায় বলে, তোমাকে দারুণ লাগছে ভাইয়া। মায়রার ভাষায় হিরো। ইরফান মায়রার নাম শুনে ইনার দিকে থমকানো দৃষ্টিতে তাকায়। ডান হাতে দুপার কপাল স্লাইড করে ঢোক গেলে ইনা ভ্রু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান লম্বা শ্বাস টেনে বিরক্তি কণ্ঠে বলল, ডিসগাস্টিং কথাবার্তা অফ কর, কফি দিয়ে যা ফার্স্ট। ইনায় হেসে মাথা নাড়ালো। ইরফান পাশ কাটিয়ে উপরে উঠে যায়। ইনা তার মায়ের দিকে তাকালে দেখলো তার চোখে মুখে এখনো বিস্ময়। এগিয়ে এসে বলে, আম্মু। মেয়েটাকে রোমা নেওয়াজের ধ্যান ভাঙে। ঝাপসা চোখে ইনায়ের দিকে তাকায়। ইনায়া মায়ের চোখে পানি দেখে অবাক হয় না। যখন বাবা মায়ের ছেলেমেয়েরা তাদের কথা শোনে না, তখন তারা যেমন কষ্ট পায়, সেই ছেলে মেয়ে যখন ওই একঘেয়েমি থেকে বেরিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে, তখন বাবা মায়ের চোখেই সবার আগে আনন্দের অশ্রু জমে। ইনায় মৃদু হেসে হাত বাড়িয়ে মায়ের চোখ জোড়া মুছে দিয়ে বলে, তোমার বৌমার কেরামতি এটা, বুঝলে? রুমানা আজ অবাক হয়ে বলে, মাইরা করেছে? ইনায়া হাসতে হাসতে তার মাকে সব বলল। রুমানা চোখে পানি নিয়ে মৃদু হাসলেন। তিনি রান্নাঘরের দিকে গেলে ইনায়া মনমরা হয়ে সোফায় বসে। ফুপির কাছে কল করেছিল সে। ভাইয়া মায়রাকে খুব বাজেভাবে মেরেছে। ব্যাপারটা তাই ইনা ভীষণ কষ্ট পেয়েছে। মায়রা তার ভাইকে মানুষ ঠিকই করে দিয়ে যাবে, মাঝখান থেকে মায়রা না হাওয়া হয়ে যায়। ভাবতেই তার নিজেরই কেমন যেন ভীষণ কষ্ট হলো।
মায়ের ডাকে ধ্যান ভাঙে। তার মাকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। মায়ের থেকে কফির কাপ নিয়ে ভাইয়ের ঘরে যায়। ভাইয়া, তোমার কফি। ইরফান তার ইজি চেয়ারে বসেছিল, যার ঘর অন্ধকার করে। ইনায়া ঘরের লাইট জ্বালিয়ে এগিয়ে যায়। ইরফান বসা থেকে উঠে দাঁড়ায়, এগিয়ে এসে ইনায়ার হাত থেকে কফি নেয়। ইনায়া অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইরফান যেমন এসেছিল তেমনি আছে, অর্থাৎ ফ্রেশ হয়নি। এটা ইনার জন্য স্বাভাবিক হলেও ইরফানের জন্য না। ইরফান পারলে দরজার বাইরে একটা ওয়াশরুম রেখে দিত, যেন বাইরে থেকে ফিরেই ফ্রেশ হয়ে বাড়ি ঢোকা যায়। সেটা তো সম্ভব না। তবে ইরফান বাইরে থেকে ফিরে সবার আগে ওয়াশরুমে যায়। সেখানে আজ বসে রেস্ট নিচ্ছে। ইনায় ভাবুক ভঙ্গিতে তার ভাইয়ের দিকে চেয়ে আছে। ইরফান কফির কাপে চুমুক দিয়ে ইনায়কে ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, হোয়াট? ইনায় মাথা নাড়িয়ে বলে, কিছু না। কথাটা বলেই বেরিয়ে যাওয়ার জন্য দু পা এগিয়েও থেমে যায়। আবারও ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া একটা কথা বলতে চাই। ইরফান এজে চেয়ারে বসে গা এলিয়ে দিয়ে বলে, হুম। ইনায় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফাইজ ভাই বিয়ের পর যদি আমাকে মারে তাহলে তুমি কি করবে? ইরফান ডান দিকে ঘাড় ঘুরিয়ে ভ্রু কুচকে তাকায় ইনার দিকে, অতঃপর বলে, মারবে না, চিন্তা করিস না, মারলে ওর পানিশমেন্ট হবে। ইনার মৃদু হেসে বলে, যদি রেগে সবসময় ধূপধাপ মেরে দেয়, হাজার পানিশমেন্ট দিয়েও যেটা শুধরাতে না পারে। ইরফান ডান হাতে কফির কাপ ধরে রেখে চোখ বুজে বাঁ হাত চোখের উপর রাখে। এরপর গম্ভীর গলায় বলে, তোর বাবা ভাই বেঁচে আছে, তাই ও তোকে মারার আগে 100 বার ভাববে। ফালতু চিন্তা বাদ দিয়ে পড়তে বস যা। মায়রা এবার শব্দ করে হেসে ফেলল। ইরফানের কপালে ভাঁজ পড়ে ইনায়ের আচরণে, তবে চোখ মেলে তাকায় না। ইনায়া হাসি থামিয়ে হঠাৎই মলিন গলায় বলে, মায়রার বাবা ভাই নেই বলেই ওকে তুমি মারো বুঝি? 100 বার তো দূর, একবারও ভাবো না। আমার মতো মায়রার বাবা ভাই থাকলে তুমি মায়রাকে মারার আগে ভাবতে, তাই না ভাইয়া? ইনায়ের কথা শুনে ইরফান চোখ মেলে স্তব্ধ চোখে ইনায়ের দিকে তাকায়। ইনায়ার কিছু বলে না। ঘর থেকে বেরোতে নিলে ইরফান ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ায়, হাতের কফি টেবিলে রেখে গম্ভীর গলায় বলে, বান্দরামি করলে তোকে মারার ট্রেনিং আমি নিজেই ফাইজকে দিব। এনার পা থেমে যায়, উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে, মায়ের কি দোষ? ও তো তোমার চুল কেটে তোমার উপকারী করেছে। আম্মু কত খুশি হয়েছে জানো। আর তুমি মেয়েটাকে মেরে দিলে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ও স্টুপিড এই কারণে মার খায়নি। ওর হয়ে সাফাই গাইলে এবার তোর গালেও থাপ্পড় পড়বে। এনায় অবাক হয়ে বলে, তাহলে কেন মেরেছ? ইরফান ধমক দিয়ে বলে, সেটা তো ফ্রেন্ডের থেকেই শুনে নিবি। এখন বের হয় এখান থেকে, ডিস্টার্ব করিস না, আউট। এনা ভাইয়ের রাগ দেখে একটু ভয়ই পেল। সাহস করে অনেক কিছুই বলে ফেলেছে, আর না বলুক। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ঘরে লাইট অফ করে দেয়, দরজা আটকে গায়ের শার্ট খুলে ফেলে। ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নেয়। এরপর উদাম গায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। শরীর ঠিক করে মোছেনি, মাথাও মোছেনি, ঘাড় বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। ইরফানের চোখে মুখে বিরক্তি। সবকিছু বিরক্তি লাগছে, অসহ্য লাগছে। লাস্ট মাইরাকে ঘুমন্ত অবস্থায় দেখে আসলো, বারবার সেটাই চোখের সামনে ভাসছে। ব্যাপারটা ইরফান বিরক্ত, চরম বিরক্ত। তার মনে হয় মেয়েটা তাকে ঘুমিয়েও জ্বালাচ্ছে। গতকাল রাতে দুটো ঘুমের ওষুধ খেয়েছে, অথচ ঘুমিয়েছে সকালে 1 থেকে 2 ঘন্টার মতো। এখনো চোখে ঘুম নেই, উল্টে ওই মেয়ে এসে জ্বালাচ্ছে। আর নেওয়া যাচ্ছে না, মেজাজটা হাই লেভেলে উঠছে। কতক্ষণ এপাশ ওপাশ হাঁটাহাঁটি করলো, কয়েকটা সিগারেট পোড়ানো শেষ। হঠাৎ মাথায় আসে মেয়েটা সারাদিন শুধু ঘুমাচ্ছিল কেন? শরীরে তো কিছুই নেই, শুধু বাচ্চামি করে বেড়ায়, থাকবে কি করে? বিড়বিড় করলো, স্টুপিড। ঘরে গিয়ে তার ফোন নিয়ে শুদ্ধকে কল করে। রাত 12টা পেরিয়েছে। এত রাতে শুদ্ধ ইরফানের কল পেয়ে রিসিভ করলো, ভেবেছে কোনো প্রয়োজন। শুদ্ধ সিরিয়াস হয়ে বলে, হ্যাঁ বল। ইরফান জেব দিয়ে সিগারেটে পোড়া শুষ্ক ঠোঁটজোড়া ভেজায়। কি বলবে? কল কেন দিল? এসব ভেবে মাথা আর বিগড়ে যাচ্ছে। ওপাশ থেকে শুদ্ধ কান থেকে ফোন সরিয়ে দেখলো লাইনে আছে এখনো। ভাবলো নেটওয়ার্ক প্রবলেম হয়তো, তাই ঘর থেকে বাইরে বের হয়। অতঃপর বলে, শুনতে পাচ্ছিস? বল। ইরফান অনেক ভেবেচিন্তে বের করলো, মাইরা মেয়েটা কেমন আছে এটা জানতেই ইচ্ছে করছে তার। কিন্তু কিভাবে জিজ্ঞেস করবে? সে কেন জানতে চাইছে? বা হাতে মাথার চুল টানলো খানিক। অসহ্য এক যন্ত্রণা হচ্ছে যেন। শুদ্ধ কোনো সাড়া না পেয়ে বলে, কি রে, আছিস না গেছিস? ইরফান গম্ভীর গলায় বলে, আছি। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, কি বলবি ভার্সিটির ব্যাপারে? আমি কালকে বিকেলে আসছি। ইরফান কিছু বলে না। সে খুব চেষ্টা চালায় এটা বলতে মেয়েটা কেমন আছে, কিন্তু সফল হলো না। অতঃপর বিরক্তি কণ্ঠে বলে, ওকে বাই। শুদ্ধ দ্রুত বলে, আরে ওয়েট ওয়েট, কাটিস না।
ইরফান কান থেকে ফোন সরাতে গিয়েও সরালো না, আবার কোনো কথাও বলল না। শুদ্ধ এপাশ থেকে মিটিমিটি হাসছে। ইরফান হেয়ালি করার মানুষ না, আসলে কোনো প্রয়োজন হলে ফটাফট বলে দিত। এই তো মায়ের জন্য চিন্তায় শেষ, অথচ স্বীকার করবে না, মুখ দিয়েও বের করবে না। ভাবনা রেখে অত্যন্ত সিরিয়াস কণ্ঠে বলে, ইরফান জানিস কি হয়েছে? তোর বউ তো মারাত্মক জ্বর এসেছে ভাই। কথাটা শোনা মাত্রই ইরফানের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। ভেতর স্বরে বলে, এক্ষুনি হসপিটালে নেই, গো ফাস্ট। শুদ্ধ কোনো রকমে হাসি আটকে আবারও সিরিয়াস কণ্ঠে বলে, গ্রাম তো, অনেক রাত হয়ে গিয়েছে, হসপিটালেও নিতে পারছি না। ইরফানের কণ্ঠে রাগ, তবে বিচলিত কণ্ঠে বলে, আর ইউ ম্যাড? ওকে এক্ষুনি হাসপাতালে নিবি, 2 মিনিটসের মাঝেই নিয়ে যাবি। শুদ্ধ মুখে হাত বুলিয়ে বলে, আরে পসিবল না, এটা গ্রাম, তুই ঘুমা। মাও ঘুমিয়েছে বুঝলি, তাই আমি মেয়েটাকে সারা রাত জলপট্টি দিয়ে দিই। ডক্টর বলল শরীর মুছে দিলে ভালো হবে, এটাও আমাকেই করতে হবে। এখন রাখছি বুঝলি। ইরফান হুঙ্কার ছেড়ে বলে, হোয়াট দ্য হেল। শুদ্ধ মুখ চেপে হাসি আটকালো, কোনো রকমে বলল, বাই বাই, অনেক কাজ করতে হবে সারা রাত। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে, আই সোয়ার তোর হাত কেটে ফেলবো আমি। শুদ্ধ দ্রুত ফোন কেটে দেয়, সাথে সাথে ইরফানের কল আসে। শুদ্ধ ফোন সুইচ অফ করে দেয়। এতক্ষণে চেপে রাখা হাসি সব উগলে দিল। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছে। একে জ্বালানো এত সহজ হয়ে গিয়েছে আল্লাহ। আগে তো লোহা দিয়ে বাড়ি দিলেও এর হেলদোল ছিল না, আর এখন দুটো কথা বললেই কেমন রিয়েক্ট করে, বিড়বিড় করে, স্পেশাল পার্সন বলে কথা। মায়েরা পানি খেতে এসেছিল, দরজার কাছে দাঁড়িয়ে শুদ্ধকে এভাবে পাগলের মতো হাসতে দেখে মেয়েটা ভ্রু কুঁচকাল। এগিয়ে এসে বলে, আপনি হাসছেন কেন ভাইয়া? মায়ের গলা পেয়ে শুদ্ধ হাসতে হাসতে পিছু ফিরে তাকায়। কোনো রকমে হাসি আটকে বলে, অদৃশ্য প্রেম, প্রেম ভাব, প্র্যাকটিক্যাল প্রেমের অভাব। মায়েরা বোকা চোখে শুদ্ধর দিকে তাকিয়ে রইল, কিছু বুঝলো না। শুদ্ধ এসব রেখে বলে, মায়েরা তুমি এখনো ঘুমাওনি? মায়েরা মাথা নেড়ে বলে, পড়ছিলাম, এখন ঘুমাবো। শুদ্ধ হেসে বলে, এত পড়তে হবে না, এক্সামের আগে আমার মায়ের দোয়া পড়ে ফু দেওয়া 1 গ্লাস পানি খেলে তুমি ফার্স্ট হয়ে যাবা, বুঝলে? মায়েরা জোরপূর্বক একটু হাসলো, মাথা নেড়ে বোঝালো বুঝেছে, তবে কিছু বলল না, চুপচাপ তার ঘরের দিকে চলে গেল। ইরফান সমানে শুদ্ধর ফোনে কল করছে, বারবার ফোন সুইচ অফ দেখায়। এরপর সে তার ফুপির নাম্বারে কল করে, সে কল রিসিভ হয় না। তার মাথা ফেটে যাচ্ছে, রাগে ফোন আঁচড়ে ফেললো, বারবার এপাশ ওপাশ পায়চারি করলো। সহ্যই হচ্ছে না এই অশান্তি, দ্রুত ঘরে এসে রেডি হয়ে নেয়। ব্যালকনি থেকে ফোন কুড়িয়ে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়। 3.5 ঘন্টার পথ, প্রায় 2 ঘন্টা এসেছে। শুদ্ধর বাড়ির সামনে নেমে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ আজ ঘুমায়নি। বাড়ির গাড়িতে গাড়ির আওয়াজ পেয়ে এক প্রকার লাফ দিয়ে বিছানা ছাড়ে। এমনিতেই গ্রাম, তার মাঝে রাত বাজে 2টো। একটা পাতা পড়লেও সে শব্দ আসবে, সেখানে গাড়ি এসেছে। শুদ্ধ এক প্রকার দৌড়ে গেট খুলে সামনে ইরফানকে দেখে, যে এক্ষুনি তাদের বাসার বেল বাজাতে যাচ্ছিল। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, সে মজা করলো, ভাবলো সারা রাত বউয়ের জন্য একটু ছটফটাক। ও মা, এ তো সরাসরি এখানে চলে এলো। বিস্ময় কণ্ঠে বলে, তুই এত রাতে? ইরফান বিচলিত কণ্ঠে বলে, ও কোথায়? শুদ্ধ ঢোক গেল, সে মিথ্যা বলেছে জানলে এ তো তাকে কাঁচাই চিবিয়ে খাবে। শুদ্ধ উত্তরে অপেক্ষা না করে শুদ্ধর পাশ কাটিয়ে দ্রুত ভেতরে চলে যায় ইরফান। শুদ্ধ দরজা লাগিয়ে পিছু ফিরলে ইরফানকে তার মায়ের ঘরের দিকে যেতে দেখে বলে, আরে মাইরা এই ঘরে, হাত দেখিয়ে দেয়। ইরফান রেগে শুদ্ধর দিকে তেড়ে আসতে নিয়েও শুদ্ধ দেখিয়ে দেওয়া ঘরে যায়। ভেতরে গিয়ে ঘরের লাইট জ্বালায় দ্রুত। চোখের উপর হঠাৎ এত আলো পড়ায় মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। ইরফান বড় বড় পা ফেলে এসে মায়েরার কপাল চেক করে, স্বাভাবিক লাগলো। এরপর গলার ভাঁজে হাত দিয়ে চেক করে, স্বাভাবিক। মায়েরা দুহাত তার দুহাতে ধরলো, তাপমাত্রা স্বাভাবিক, ফ্যান ছাড়া। মায়েরা শীতও লাগছে না। মায়েরাকে স্বাভাবিক দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর ঘরের লাইট অফ করে ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে যায়। শুদ্ধ ইরফানকে দেখে মেকি হেসে বলল, নয়া নয়া প্রেম, ভালো লাগছে, চালিয়ে যা। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুই কি করে জানলি ও ওই ঘরে? শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, আরে এটা না জানার কি আছে। ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, তুই ওকে টাচ করেছিলি? শুদ্ধ অদ্ভুত ভাবে তাকায় ইরফানের দিকে। তাকে ইরফান ভাবেটা কি, একটু মজাও করা যাবে না? অতঃপর মৃদু হেসে বলে, আরে আমার সেবাতেই তো একটু আগে জ্বর ছেড়ে সুস্থ হলো। আমি বেশ দয়ালু বুঝলি, তাই সেবা না করে থাকতে পারিনি।
কথাটা বলার সাথে সাথে ইরফান শুদ্ধর মুখ বরাবর একটা ঘুষি দেয়। শুদ্ধ নাক ডলে, সেন্সিটিভ জায়গায় এমন শক্ত ঘুষি খেয়ে বেচারার চোখ জলে ভরে উঠল। ইরফান আবারও এগিয়ে আসলে শুদ্ধ ইরফানকে ধাক্কা দিয়ে বলে, আরে মারছিস কেন? বুক কি বেশি চলছে? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে শুদ্ধর দিকে। এগিয়ে গিয়ে শুদ্ধর কলার শক্ত হাতে টেনে দাঁতে দাঁত চেপে বলল, তুই আর এ বাড়িতে আসবি না। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, মানে? মানে ওর যতদিন এক্সাম চলবে তুই এ বাড়ি আসবি না, দ্যাটস ইট। কথাটা বলেই দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ হা করে চেয়ে আছে। তার বাড়ি আর সে আসবে না? রেগে বলল, সপ্তাহে দুটো দিন মায়ের হাতের রান্না খাই, সেটাও খাবো না? ইরফান ঘর থেকে বেরিয়ে গেছে। শুদ্ধ হাসলো, আবার মুখটা অসহায় করলো। এই ইরফান যা বলে তাই তো করে। তাকে কি সত্যি সত্যি তার বাড়ি আসতে দিবে না নাকি? বউকে ভালোবাসছেও, ঝড় আসছে তার দিকে। কি জ্বালা! ইরফান শুদ্ধ ঘর থেকে বেরিয়ে মায়রার ঘরে প্রবেশ করে। শব্দহীন দরজার আটকে দেয়, গায়ের শার্ট খুলে ফেলে, ফ্যান অফ করে এসি ছেড়ে দেয়। এরপর ঘরের জিরো লাইটটা অফ করে মায়রার গা ঘেঁষে শুয়ে পড়ে। মায়রা বাম কাত হয়ে শুয়েছে। ইরফান মায়রার পিঠ ঘেঁষে বাম কাত হয়ে শুয়ে পড়ল। অন্ধকারের মাঝে পেছন থেকে ডান হাত বাড়িয়ে মায়রার কপাল চেক করে, হাত নামিয়ে গলা চেক করে। মায়রা ঘুমের মাঝে একটু কেঁপে ওঠে, নড়েচড়ে উল্টো ফিরে ইরফানের দিকে ফিরে শোয়। বাম হাত বাড়িয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ঘুমের ঘোরে। অন্ধকারে ঘরে ইরফান মায়রাকে দেখতে পায় না তেমন, খুবই ঝাপসা দেখল বোধহয়। তার হাত বুকে আড়াআড়ি ভাবে গুজে রাখা, তার গলায় মায়রার হাত সরিয়ে দিল না, মায়রাকে হাত বাড়িয়ে ধরল না। অতি ঝাপসা মায়রাকে দেখলো খানিক গম্ভীর মুখে। মাথাটা এগিয়ে নিয়ে মায়রার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে খুবই সূক্ষ্ম হাসে। কয়েক সেকেন্ডের মাঝেই খুব স্বাভাবিক করে ফেলে। মুহূর্তেই চোখ জোড়ায় ঘুমের দল এসে ভিড় করে। মায়রার কেমন শীত লাগে। সামনে থেকে উষ্ণতা পেয়ে ঘুমের ঘোরে সেই উষ্ণতায় ঘেরা ইরফানের বুকে গুটিসুটি হয়ে গয়। কোলবালিশ ভেবে দুহাত ধরতে চায়, কিন্তু কেমন যেন শক্ত লাগলো। মায়েরা ঘুম ভেঙে যায়, পিট পিট করে চোখ মেলে তাকায়। ঘরময় এত অন্ধকারে মেয়েটা ভ্রু কুঁচকে ফেলে। কারেন্ট নেই, কিন্তু আইপিএস তো আছে। তবে জিরো লাইট জ্বলছে না কেন? সামনে হাত বাড়ালে কেমন মানুষের মতো কিছু মনে হয়। কেমন ভয় পায় মেয়েটা। ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসতে চাইলে কোমরে টান পড়ে। মায়েরার ভয়ে যান যায় যায় অবস্থা। বাম হাত তার কোমরে দিলে আরেকজনের হাতের মতো কিছু লাগে। মায়রা ঢোক গেলে ধীরে ধীরে তার কোমর থেকে হাত সরিয়ে সে উঠে বসে। পাশে হাতে তার ফোন নিয়ে দ্রুত ফোনের আলো অন করে কাঁপা হাতে। এরপর তার ডান পাশে ফ্লাশ ধরলে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিশ্চিন্তে ঘুমে মগ্ন মানুষটা। মায়েরা ঢোক গেলে এই লোক এইখানে কেন? ইরফানকে সে এতক্ষণ জড়িয়ে ধরতে চাইছিল, তার সাথে লেগে শুয়েছিল। সব মিলে মেয়েটার গলা শুকিয়ে আসে। ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর শান্তভাবে ঘুমায় মানুষটা। ঘুমন্ত অবস্থায় কেমন নিষ্পাপ লাগে, মুখ জুড়ে মায়া লেপ্টে থাকে। অথচ জেগে থাকলে তার ছায়া যেন সহ্য করতে পারে না। কেন যেন আঁখি জোড়ায় পানি জমলো। পর মানুষেরা মারলে শুধু গায়ে লাগে, কিন্তু যখন আপন মানুষেরা মারে তখন গায়ের সাথে সাথে মনেও লাগে। মায়েরা ইরফানের মুখাভাব থেকে দ্রুত চোখ সরিয়ে নেয়। আপন কথাটা ভাবতেই কেমন বিরক্ত লাগলো। যার মার খায় তার জন্য ভেবে ভেবে চোখ ভেজানোটা মায়ের অসহ্য লাগে। গতকাল রাতেও লেট করে ঘুমিয়েছিল। মন তার ভাবে এই পাষাণ মানুষকে নিয়ে। ফোনে একবার সময় দেখে, ফজরের সময় শেষ প্রায়। চুপচাপ বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান জাগেনি, নিশ্চিন্ত মনে ঘুমিয়েছে ছেলেটা। মায়রা তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধর মায়ের ঘরে যায়। শুদ্ধর মা নামাজ পড়ছে। মায়রা উজু করে এসে শুদ্ধর মায়ের পাশেই নামাজ পড়ে নেয়। ভদ্রমহিলা মায়রাকে দেখে বললেন, এখানে এলি যে? মায়েরা চিন্তিত কণ্ঠে বলে, তোমার ভাতিজা কখন এসেছে খালাম্মা? শুদ্ধর মা ত্রিনা বেগম অবাক হয়ে বলে, ইরফানের কথা বলছিস? ও তো গতকাল দুপুরেই চলে গিয়েছে পাগলি মেয়ে, ভুলে গেলি? মায়েরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, এসেছেন উনি, আমি মাত্র দেখে এসেছি আমার ঘরে। ত্রিনা বেগম অবাক হলেন, বসা থেকে উঠে দাঁড়ালেন। এরপর ঘরের বাইরে যেতে যেতে বলেন, আচ্ছা আমি দেখছি, তুই বস। মায়েরা কিছু বলল না, দু হাঁটু জমা করে হাঁটুর উপর থুতনি ঠেকিয়ে চুপ করে বসে রইল। ভাবছে লোকটা গিয়ে আবার আসলো কেন? তার প্রয়োজনে আসলেও ইরফানের ঘর রেখে তার ঘরে কেন এসেছে? মায়েরা ভাবে তার ঘুম ভালো না, সে জানে সেই হয়তো লোকটার দিকে এগিয়ে শুয়েছে। কিন্তু ইরফান কেন তার ঘরে গিয়ে শুয়েছিল? ইরফান, ফুপির ডাকে ইরফান জাগা পায়। সময় নিয়ে চোখ মেলে তাকিয়ে ঘুম চড়ানো কণ্ঠে বলে, বলো। ত্রিনা বেগম ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, কখন আসলে? ইরফান বাম পাশ ফিরে জায়গা ফাঁকা দেখে ভ্রু কুঁচকাল।
বিরক্তির নিঃশ্বাস ফেললো, বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে যেতে বলে কাজ ছিল তাই রাতে এসেছি। চেনো বেগম অবাক হলো, সে তো 11টার পর ঘুমিয়েছিল। ইরফানের আরো কত রাতে কাজ ছিল। ভাবনা রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান কোথায়? স্ত্রীর কণ্ঠ পেয়ে তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলল, ঘর ছাড়ার কোথায় থাকবে দেখো। নেই বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলল, আমি কি করে বলবো সে কোথায়? আবার কোথায় গিয়েছে? ঘড়িতে সময় দেখলো 9টা। অতঃপর বলে, একটু পর অফিসের উদ্দেশ্যে বের হব, আর এই ছেলে কাজ থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন? রুমা নেওয়াজ বিরক্ত হয়ে বলে, আমার ছেলে কাজ রেখে পালায় না। তুমি পায়ের উপর পা তুলে বসে থাকো, আমার ছেলেই সপ্তাহে 2 দিনে তোমার সব কাজ তুলে দেয়। তারেক নেওয়াজ কিছু বলল না। মিথ্যা তো আর সে বলেনি, তার রাগ অন্য জায়গায়। ছেলেটা মায়রাকে মেরেছে এটা নিয়ে তার রাগ আকাশ সম। রীতা ঘরে এসে বলে, ভাইজান তো অনেক রাতে বাইরে গেছে গো, আমি দেখছিলাম। রীতার কথা শুনে রুমা নেওয়াজ তারেক নেওয়াজ দুজনেই অবাক হলো। অনেক রাতে বাইরে গিয়েছে? তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলে, কোথায় গিয়েছে? রীতা হাতের কাপ এগিয়ে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, তা তো জানি না, আমি খালি ভাইজান রে গাড়ি নিয়ে বাইরে যাইতে দেখছি। রীতার কথা শুনে ইরফানের বাবা মায়ের ভ্রু আরো খানিকটা কুঁচকায়। গাড়ি নিয়ে বেরিয়েছে। তারেক নওয়াজ ইরফানের নাম্বারে কল করে, ফোন সুইচ অফ দেখায়। বিরক্ত হন তিনি। এই ছেলে কোথায় গিয়েছে? ইরফানকে না পেয়ে শুদ্ধর নাম্বারে কল করে। মাইরা ডাইনিং এ বসে একা একাই সকালে নাস্তা করছিল আর ফোন স্ক্রোল করছিল। ইরফান শান্ত পায়ে মাইরার পাশে চেয়ার টেনে বসে। মায়েরা খেতে খেতে পাশ ফিরে তাকায় একবার ইরফানের দিকে। ইরফানের সাথে চোখাচোখি হলেই দ্রুত চোখ সরিয়ে ফোনে মনোযোগ দেয়, সাথে খাবার খায়। ইরফান ভ্রু কুঁচকে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা প্লেটে সব খাবার শেষ না করেই উঠে দাঁড়ালো। বাম হাতে ফোন নিয়ে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট। মায়রা ডান এঁটো হাতেই ইরফানের হাত ধরে ছাড়াতে চেয়ে রেগে বলে, হাত ছাড়ুন। ইরফান শক্ত করে হাতের বাঁধন, দাঁতে দাঁত চেপে বলে, সব শেষ না করে এক পাও নড়বে না। মায়রা রেগে যায়, এই লোকটাকে তো সহ্যই হয় না তার। হঠাৎই চিৎকার দিয়ে বলে, হাত ছাড়ুন বলছি। মায়রার এমন চিৎকারে ইরফান ভড়কে যায়। টিনা বেগম রান্নাঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এসে বলে, কি হয়েছে মায়রা, চিৎকার করছিস কেন? মায়রা এখনো ইরফানের হাত থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। ইরফান রেগে তাকিয়ে আছে মায়রার দিকে। মায়রা রেগে বলে, খালাম্মা, তোমার ভাতিজার এসব অত্যাচার কিন্তু আমি সহ্য করব না বলে দিচ্ছি। আমার হাত ছাড়তে বলো ওনাকে। ত্রিনা বেগম দেখলেন ইরফান মায়রার হাত চেপে ধরেছে। মায়রার প্লেটে নজর দিয়ে দেখলো সব ভাত খায়নি মেয়েটা। তিনি হয়তো বুঝলেন ইরফানের ব্যাপার। মায়রার দিকে তাকিয়ে বলে, ভাত রেখে উঠেছিস কেন, সব খেয়ে নি। মায়রা ডান হাতে ভাতের প্লেট তুলে নিয়ে বলল, এবার ছাড়তে বলো, আমি ঘরে গিয়ে খাবো। ইরফান ছাড়ল না মায়রার হাত, উল্টে আরো শক্ত হাতে ধরল। মায়রা ভীষণ ব্যথা পায় হাতে, কিন্তু কিছু বলে না। ত্রিনা বেগম একবার মায়রার দিকে তাকায়, আবার ইরফানের দিকে। কি বলবেন বুঝতে পারছেন না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, এখানে বসেই খাবে তুমি, সিট। মায়রাও রেগে বলে, আপনি ঘরে যান, তাহলে আমি এখানে বসে খাবো। ইরফান অদ্ভুতভাবে তাকায় মায়রার দিকে, রেগে বলে, আমি এখানেই থাকবো, তুমিও এখানে খাবে। মায়রা হাতের প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে রেগে বলে, খাবো না, কি করবেন? আমায় রাগিও না। মায়রা বাম গাল এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, নিন, মেরে রাগ মেটান। ইরফান স্তব্ধ চোখে তাকায় মায়রার গালের দিকে। গতকালের মারের দাগ এখনো ভেসে আছে। ইরফান মারার হাত ছেড়ে দেয়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, চোখ জোড়ায় কেমন অসহায়ত্ব। আপনাদের কি মনে হয়, ইরফান কি মায়রাকে ভালোবাসতে শুরু করেছে, নাকি তার মনে অন্য কিছু আছে? মায়রা গাল পেতেই কিছুক্ষণ চুপ করে রইল। কোনো সাড়া না পেয়ে চোখ বুজে ঢোক গিলে। কেন যেন খারাপ লাগছে ভীষণ। কেন খারাপ লাগছে? উত্তর খুঁজে পায় না। ইরফানের দিকে তাকায় না, উল্টো ঘুরে দ্রুত পায়ে জায়গা প্রস্থান করতে চায়। তার আগে ইরফান মায়রার পেট বা হাতে আঁকড়ে ধরে। নিজের চেয়ারে বসে তার কোলে মায়রাকে বসায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। টিনা বেগম নিজেও অবাক হয়ে তাকায়। ইরফান গম্ভীর মুখায়বে তার ফুপির দিকে চেয়ে বলে, ফুপি খাবার দাও, আমার কাজ আছে। মায়রা দু হাতে ইরফানের হাত সরানোর চেষ্টা করে। এগুলো কি ধরনের অসভ্যতামি? দাঁতে দাঁত চেপে বলে, আমায় ছাড়ুন অসভ্য লোক। ইরফান মায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট আওয়াজে বলে, আমি খাবো, তুমিও এভাবেই বাকি খাবার ফিনিশ করবে। দ্যাটস ফাইনাল। মায়রা ত্রিনা বেগমের দিকে অসহায় চোখে তাকায়। ত্রিনা বেগমের দৃষ্টিতে বিস্ময়। মায়রা চোখ ফিরে সরিয়ে নেয়, বিরক্তি, লজ্জা, রাগ সব মিলিয়ে। ইরফানের হাতের উপর তার দু হাতের নখ দাবিয়ে সব রাগ ছেড়ে দেয়।
নখ কয়েকদিন হলো না কাটায় বড় হয়েছে ভালোই, একদম রক্ত বেরিয়ে গেল। কিন্তু ইরফানের হেলদোল নেই। গম্ভীর মুখে মনোযোগী চোখে মায়রার খামচে দেওয়া দেখলো, কিছুই বলল না। মায়রা এখনো হাত সরায়নি। ইরফান ডান হাতে মায়রার প্লেট এগিয়ে এনে মায়রার সামনে রেখে মৃদু স্বরে ঠান্ডা গলায় বলে, খেয়ে নাও। মায়রা ইরফানের এমন ঠান্ডা গলা শুনতে পেয়ে ইরফানের হাতে খামচে ধরা দুহাত হালকা করে দেয়। ফর্সা হাত অনেকটা জোরে জখম হয়ে আছে, কেটে গিয়ে কেমন রক্ত গড়িয়ে পড়ছে। মুহূর্তে বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলে উঠল। মায়েরা নিজেরই খারাপ লাগলো, সে এমন রাক্ষসের মতো খামচে দিয়েছে, আর এই লোকের কিছুই যায় আসে না। ঘাড় বাঁকিয়ে ভেজা গলায় বলে, আপনার কি একটুও অনুভূতি নেই? ইরফান শান্ত চোখে মায়ের দিকে তাকায়, আবারও ঠান্ডা গলায় বলে, ফিনিশড ইট ফার্স্ট। কথাটা বলে চোখ সরিয়ে তার বাঁ হাতের দিকে তাকায়, যেখান থেকে বেয়ে গড়িয়েছে স্বল্প রক্তের ছিটে ফোঁটা। কি মনে করে খুবই সূক্ষ্ম হাসে, সে হাসে বোঝার ক্ষমতা কারো নেই। তার মুখাবয়ব স্বাভাবিক থাকে, কে বুঝবে? শুধু সেই বোঝে হয়তো। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে আছে। লোকটা এমন স্বাভাবিক কি করে? সে রক্ত বের করে দিয়েছে, অথচ এই লোকের হেলদোল নেই। তাকে থাপ্পড় কখন দেবে? চোখ ঘুরিয়ে ইরফানের হাতের ক্ষত হওয়া হাতের দিকে তাকায়, চোখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। কাজটা ঠিক হলো না বোধহয়। ত্রিনা বেগম ইরফানের পাশে দাঁড়িয়ে ইরফানকে খাবার বেড়ে দেয়। ইরফানের হাতের অবস্থা তার চোখ এড়ায়নি, কিন্তু কিছু বলল না। ইরফানকে তিনি খুব ভালোই বুঝেছেন, বউকে নিয়ে খুব চিন্তা। সে এখানে কি বলবে? ইরফানকে খাবার দিয়ে সে তার ঘরে চলে যায়। মায়রা রেগে বলে, আমায় ছাড়ুন। ইরফান পরোটা ছিঁড়ে মুখে দিয়ে স্বাভাবিকভাবে বলে, এভাবেই খেতে হবে। মায়রার কান্না পায়, এই লোকটা এমন কেন? অসহায় কণ্ঠে বলে, প্লিজ ছাড়ুন, আমি এখানে বসেই খাবো। ইরফান কিছু বলল না। মায়রা ইরফানের খামচি দেওয়া হাত আবারও দু হাতে চেপে ধরে। ইরফান খাওয়া থামিয়ে একবার তাকায় মায়রার হাতের দিকে, চোখ সরিয়ে নেয়, কিছু বলে না। খাওয়ায় মনোযোগ দেয়। মায়রা বিরক্ত হয়ে রেগে বলে, আপনি ছাড়বেন আমায়? বলেছি তো এখানে বসেই খাবো। ইরফান শুনল না। মায়রার এত রাগ লাগছে, মনে মনে বিড়বিড় করে দু চারটে কথা শুনিয়েছে এতক্ষণে। ইরফানের হাতের দিকে তাকালে দেখলো পুরো হাতের বেশ অনেকটা জায়গা জুড়ে ক্ষত। বিড়বিড় করলো, ভালোই হয়েছে। অসভ্য লোক। নিজেকে সামলে মৃদু স্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, এভাবে খেতে পারবো না। এখানে বসেই সব ভাত খাবো। ইরফান ঘাড় ঘুরিয়ে মায়রার দিকে তাকায়। বাবাই তার পাশের চেয়ার টেনে তার চেয়ারের সাথে লাগিয়ে মায়রাকে তার গা ঘেঁষে বসিয়ে দেয় চেয়ারে। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের থেকে সরতে নিলে ইরফান পেছন দিকে বাঁ হাতে মায়রার কোমর চেপে ধরে। মায়রার দিকে তাকিয়ে বলে, আবার কোলে বসতে চাইছো? মায়রা বিরক্ত হয়ে নিজের কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। জখম হাতে আরো কতগুলো যে আঁচড় লেগেছে তার হদিশ নেই। তবে ইরফান সে ব্যাপারে নির্বিকার। মায়রা রেগে বলে, ছাড়বেন আপনি? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা হাল ছেড়ে দিল। এই লোককে বলে লাভ নেই। ভাতের প্লেট এগিয়ে নিয়ে দ্রুত খেয়ে নিল। ইরফান দেখল মায়রার খাওয়া শেষ। নিজে থেকে মায়রাকে ছেড়ে উঠে দাঁড়ালো। তার খাওয়া বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। মায়রার খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ফোনের দিকে তাকিয়ে সময় দেখল। এরপর দ্রুত পায়ে শুদ্ধ ঘরের দিকে যায়। মায়রা ভ্রু কুঁচকে ইরফানের প্রস্থান দেখল। পানি খেতে খেতে ভাবছে লোকটাকে কেমন যেন অদ্ভুত লাগছে। এসবের পেছনে কারণ খুঁজে পায় না। ইরফান শুদ্ধর ঘরে গিয়ে শুদ্ধর ল্যাপটপ অন করে বেডের সাথে হেলান দিয়ে বসে। শুদ্ধ তার ফোন বাড়িয়ে দিয়ে বলে, তোর বাবা। ইরফান কানে ফোন নেয়, বাঁ হাতে ল্যাপটপে আঙুল চালায়, ডান হাতে কানে ফোন ধরে বলে, বলো। তারেক নওয়াজ রেগে বলে, ওখানে কেন গিয়েছো? ইরফান গম্ভীর গলায় বলে, কাজ ছিল। তোমার অফিস এখানে, তার কাজ ওখানে। আমাকে কি শেখাতে চাও তুমি? তুমি আবার মাইরাকে মারতে গিয়েছো। আর একবার ওর গায়ে হাত তুললে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। ইরফান বিরক্ত হয়ে বলে, ওকে। তারেক নওয়াজ রেগে বলে, হেয়ালি করছো আমার সাথে? আমি লয়ারের সাথে কথা বলেছি। তোমার ডিভোর্সের ব্যবস্থা আমি করছি, দাঁড়াও। তুমি আর ও বাড়ি যাবে না, এক্ষুনি। ইরফান রেগে শুদ্ধর ফোন আছড়ে ফেলে। শুদ্ধ ইরফানের পাশেই টান টান হয়ে চোখ বুজে শুয়েছিল। এমন ধূপ করে শব্দ পেয়ে দ্রুত চোখ খুলে উঠে বসে। ইরফানের দিকে তাকিয়ে দেখে তার ফোন নেই। ইরফানের হাত ফাঁকা, অসহায় কণ্ঠে বলল, আমার ফোন কি করলি? ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কেউ কিছু বললে না, তোকে ছাড়বো না আমি। শুদ্ধ হা করে চেয়ে আছে ইরফানের দিকে। যা বাবা, সে কি করলো? অসহায় কণ্ঠে বলল, তোর বাপ করাতে চাইছে ডিভোর্স, আমি কি করলাম? তুই কি এই ওয়ার্ড ফার্স্ট ইউজ করেছিলি? এখন সবার মাঝে ছড়িয়ে পড়ছে এটা। শুদ্ধ অদ্ভুত চোখে চেয়ে রইল কিছুক্ষণ ইরফানের দিকে। কিছু বলল না। সে বুঝে গেছে এদের বাপ ছেলের যাই হবে
সেই ঝড়ের হাওয়া তার গায়ে কোনো না কোনোভাবে লাগবেই, এটা লেখা হয়ে গেছে। বেড থেকে নেমে তার ফোনটা তুলে দেখলো ফোন অনই আছে, তবে কল কেটে গিয়েছে। সময় দুপুর 2:45। মাইরা খেয়ে এসে কিছুক্ষণ বই পড়ল। কিছুক্ষণ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু চোখে ঘুম ধরা দেয় না। মাঝে আর একদিন আছে এক্সামের। একটু টেনশন হচ্ছে, তবে চিন্তা ভাবনায় ইরফানের অংশ বেশি। কি যে ভাবে নিজেই বোঝে না। তবে একটা কথা ভেবে ভালো লাগলো, ইরফানকে এখন হিরোই লাগে তার কাছে, এর ক্রেডিট তার। কিন্তু মানুষ তো ভালোর কদর করতে জানে না, তাই তাকে মেরে চলে যায়। মায়েরা একা একা মুখ বাঁকায়। শুদ্ধর মায়ের ঘরে যাওয়ার জন্য ঘর থেকে বেরোতে নিলে এদিকে ইরফানকে আসতে দেখে মাইরা অবাক হয়। যখন বুঝলো তার দিকেই আসছে, একদম কাছে চলে এসেছে, দ্রুত ভেতরে প্রবেশ করে তার ঘরের দরজা লাগাতে চায়। ইরফান ধাক্কা দেয়, মাইরা ব্যর্থ হয় দরজাটা আটকাতে। ধাক্কায় দুপা পিছিয়ে যায়। ইরফান ঘরের ভেতরে এসে কিছুটা রেগে বলে, স্টুপিড, দরজা লাগাচ্ছিলে কেন? মায়েরা ঢোক গিলে, সকালের খামচির জন্য মারতে এসেছে নাকি? একটু ভয় পায়, অতঃপর কণ্ঠে ঝাঁঝ ঢেলে বলে, আপনি এই ঘরে এসেছেন কেন? জান বলছি। ইরফান বিরক্ত হয়ে ঘরে দরজা আটকে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দরজা আটকে মায়েরার দিকে দু পা এগিয়ে এসে শান্ত গলায় বলে, রেডি হও ফার্স্ট। মায়েরা অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাবেন আমাকে? রেডি হতে বলেছি। মায়েরা রেগে বলে, আপনার সাথে আমি কোথাও যাব না। কথাটা বলে দরজার দিকে যেতে নিলে ইরফান মায়েরাকে নিজের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, যেতে হবে, রেডি হও। মায়েরা মোচড়ামুচড়ি করে ঠেলে ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়। চিৎকার করে বলে, অসভ্য লোক, আমায় ছাড়ুন। আমি মরে গেলেও আপনার সাথে কোথাও যাব না। ইরফান ডান হাতে মায়রার গাল চেপে বলে, আমায় রাগিও না, চুপচাপ রেডি হয়ে নাও। মায়রা রেগে বলে, আমি যাব না, বুঝছেন আপনি, ছাড়ুন আমায়। ইরফান চোখ বুজে শ্বাস টানলো। রেগে প্রশ্ন করে, হোয়াই? মায়রা চেঁচিয়ে বলে, তো কি আপনার সাথে নাচতে নাচতে ঘুরতে যাব? আমার সৎ মা ও আপনার মতো এইভাবে মারেনি। দুদিনে আমাকে উঠতে বসতে মেরেছেন। ছাড়ুন আমায়। কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটুম্বর হয়ে গেছে। ইমরান থমকানো দৃষ্টিতে তাকায় মায়রার দিকে, অবাক হয়ে বলে, তোমার সৎ মা? মায়রা ইরফানকে গায়ে জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। আবারও চেঁচিয়ে বলে, আপনি জেনে কি করবেন? বের হন এখান থেকে বলছি। বলতে বলতে ইরফানকে ঠেলে বের করতে চায়। ইরফান সম্বিত ফিরে শক্ত করে মায়রাকে তার সাথে চেপে ধরে। শান্ত গলায় বলে, সরি। মায়রা বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে, অবাক হয়ে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে বলে, নাথিং। মায়রা মুখে হাত দিয়ে বলল, আপনি সরি বললেন? ইরফান গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে বলে, নো। মায়রা রেগে বলে, আপনি সরি বলেছেন, আমি নিজের কানে শুনেছি। ইরফান ধমক দেয়, শাট আপ স্টুপিড। মায়রা ধমকে কেঁপে ওঠে। সে বুঝতে পারে না এই লোকের হঠাৎ হঠাৎ কি হয়, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। ইরফান মায়রাকে চুপ থাকতে দেখে ধমকে বলে, রেডি হতে বলেছি আমি। মায়রা চিন্তা বাদ দিয়ে রেগে বলে, আমি কোথাও যাব না তো। ইরফান বিরক্ত শ্বাস ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর আ স্টুপিড। আমায় না রাগিয়ে শান্তি পাও না। মায়রা কিছু বলে না। ইরফান মায়রাকে বাম হাতে নিজের সাথে চেপে আলমারির কাছে নিয়ে যায়। ডান হাতে একটা পাল্লা খুলে ভেতর থেকে নেড়েচেড়ে একটা কালো বোরখা নেয়। মায়রার গলা থেকে ওড়না সরাতে নিলে মায়রা ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান শান্ত গলায় বলে, রেডি করাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা তার ওড়না টেনে ধরে রেগে বলে, আপনি আসলেই একটা অসভ্য। ইরফান শান্ত চোখে মায়রার দিকে তাকায়, ঠান্ডা গলায় উত্তর দেয়, ওকে। মায়রা কি বলবে বুঝতে পারছে না। এই লোকটা কি আসলেই পাগল হয়ে গেল? কেমন অদ্ভুত বিহেভ করছে। মায়রার নিজেকে পাগল লাগছে। ইরফান আবারও মায়রার ওড়না ধরে টান দিতে নিলে মায়রা ইরফানের হাত ধরে ফেলে, বলে, আমি রেডি হচ্ছি, প্লিজ আপনি যান। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে তাকায়। মায়রাকে ছেড়ে হাত ঘড়িতে সময় দেখলো, হাতের বোরকা বেডের উপর ছুঁড়ে ফেলে বাইরে যেতে যেতে বলে, 5 মিনিটে আসছি, রেডি হও ফার্স্ট। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেললো। কোথায় নিয়ে যাবে তাকে? কোনো ধারণাই করতে পারলো না, তাকে বলেও না। বিরক্ত লাগলো। বোরখা পরে হেজাব বাঁধলো। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখলো খানিক। ইরফান তাকে কোথায় নিয়ে যেতে চায় বিন্দুমাত্র আন্দাজ করতে পারলো না, তবে সে ঠিক করলো সে যাবে না। যাবে না মানে যাবেই না ওই লোকের সাথে। ঘর থেকে বেরিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। বিকেল হতে চললো। শুদ্ধর মা হয়তো ঘুমিয়েছে। একবার ইরফানের ঘরের দিকে তাকায়, দরজা চাপানো। মায়েরা তার ঘরে দরজা চাপিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়েছে।
এই মেয়েটার সাথে কথা বলতে গেলে তার মেজাজ বিগড়ে যায়, বিড়বিড় করে। স্টুপিড গার্ল। গায়ে সাদা শার্ট আর কালো প্যান্ট জড়ালো, দ্রুত দু হাতের শার্টের হাতা কোণে পর্যন্ত ফোল্ড করলো। হাত ঘড়ি হাতে পড়তে পড়তে আয়নায় একবার নিজের প্রতিবিম্ব দেখে গম্ভীর মুখে। মুখাবয়বের কোনো পরিবর্তন নেই। এরপর গাড়ির চাবি পকেটে রাখে, হাত ঘড়িতে একবার সময় দেখে, ফোন হাতে নিয়ে কাউকে কল করে বলে, সন্ধ্যার পর আসছি। এরপর কল কেটে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা ঘরে দরজা ঠেলে ভেতরে গিয়ে আশেপাশে তাকায়। কাউকে না দেখে ভ্রু কুঁচকে নিল। এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করে, ঘরের আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে বুঝলো নেই। বিরক্তির নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে তার ফুপির ঘরের দিকে যায়। টিনা বেগম ঘর থেকে বেরিয়ে ইরফানকে দেখে বলে, কোথাও যাচ্ছিস বাবা? ইরফান তার ফুপির দিকে তাকিয়ে বলে, ফুপি কাজ আছে। ওই মেয়েটা কোথায়? মায়েরা কথা বলছিস? ইরফান নীরব থাকলো। টিনা বেগম ভ্রু কুঁচকে বলল, ও তো ওর ঘরেই আছে। নেই। ভদ্রমহিলা ভ্রু কুঁচকে বলল, ঘর ছাড়া আর কোথায় যাবে? দাঁড়া, আমি দেখছি। কথাটা বলে মায়েরা ঘরের দিকে যায়। ধীরে ধীরে অন্য ঘরগুলোতেও দেখলো। কোথাও না পেয়ে অবাক হলেন তিনি। এক্সামের জন্য তো মাইনা বাইরেও যায় না, এই দুপুর সময় মেয়েটা কোথায় গেল? ইরফানের কাছে এসে জানালেন, পেলেন না মাইরাকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। পেছন থেকে শুদ্ধ তার ঘর থেকে বেরিয়ে বলে, কি হয়েছে? ত্রিনা বেগম ছেলের দিকে এগিয়ে গিয়ে বলে, মাইরাকে দেখেছিস? শুদ্ধ ভ্রু কুচকে বলল, না তো, কেন নেই? না, কোথাও পেলাম না তো। শুদ্ধ ইরফানের সামনে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, বাচ্চা মেয়ে, যদি বয়ফ্রেন্ড থেকে থাকে এতদিন পর গ্রামে এসে হয়তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, নয়তো পালিয়ে গেছে। স্বামীর হাতে বেচারি মার খেয়ে খেয়ে বয়ফ্রেন্ডের কাছে নালিশ করতে গেছে, চাপ নিস না। ইরফান শুদ্ধর দিকে তেড়ে যায়। শুদ্ধ এক লাফে দূরে গিয়ে দৌড়ে তার ঘরে চলে যায়। ইরফান জ্বলন্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটিমিটি হাসছে, আবার সিরিয়াস হয়ে বলে, অবশেষে মায়রা এবার একটু স্বামীর আদর বয়ফ্রেন্ডের থেকে পেতে যাচ্ছে, মায়রাকে দেখেই বলবে। এরপর শুদ্ধ নাটকীয় ভঙ্গিতে বলে, ওগো মায়রা বেবি, তুমি এসেছো? এক্ষুনি তোমার থাপ্পড়ের মেশিন ইরফান বাবুকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে। ইরফান হাতের কাছে একটা ফুলদানি পেয়ে শুদ্ধ ঘরের দিকে ছুঁড়ে ফেলে। রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, আই উইল কিল ইউ শুদ্ধ। শুদ্ধ ঠাস করে তার ঘরের দরজা লাগিয়েছে। দরজার সাথে লেগে ফুলদানি ঠাস করে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ওদিকে শুদ্ধ দরজা আটকে শব্দ করে হাসছে। এরপর আবারও দরজা খুলে একটু উকি দিল। ত্রিনা বেগম শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে, এই চুপ কর, জ্বালাস না তো ওকে। আর কিছু বলবি না, বাদর হয়েছে। শুদ্ধ মায়ের কথা শুনে মিটিমিটি হাসতে হাসতে ইরফানের দিকে তাকালো। ইরফান চোখ বন্ধ দাঁড়িয়ে ডান হাতে ঘাড় ডলে, বাম হাত মুষ্টিবদ্ধ। অফিসের সব কাজ সকাল থেকে নাকে মুখে করলো ল্যাপটপ ফোন দিয়ে। মিটিং, ফোন কল, বাবার অহেতুক ঝাড়ি, সব মিলিয়ে মাথাটা পুরোটা ব্লাস্ট হওয়ার উপক্রম। এখন এই স্টুপিটের সাথে যাবে না বলে কোথায় গেছে কে জানে। মেজাজটা চরম লেভেলের বিগড়ে গেল। ত্রিনা বেগম ইরফানের গালে হাত দিয়ে বলে, রাগ করিস না বাবা, বাচ্চা মেয়ে। ওর কোনো বান্ধবীর বাড়ি গিয়েছে হয়তো, গ্রাম তো, এখানে ওর অনেক বান্ধবী আছে। ইরফান কিছু বলল না, ফোঁস করে শ্বাস ফেলে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়রা তার এক ক্লাসমেট, নাম মিম, তার বাড়িতে এসেছে। মিমের সাথে তার সবচেয়ে বেশি সখ্যতা। গ্রামে না থাকায় অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলো মিমের সাথেই আজ বিকেল কাটিয়ে যাক। মায়রা একটু পর লাফ দিয়ে বড়ই গাছ থেকে বড়ই পড়তে চায়। পারতে চায়, হাতের নাগালে না পেয়েও যেন পায় না। ফসকে যায় বারবার। পাশে মিম বিরক্ত হয়ে বলল, ঘরে পাড়া আছে রে, ঘরেরটা কি আমরা এটো করে রেখেছি? মায়েরা পাত্তা দিল না, আরেকটু জোরে লাফ দিয়ে একটা ডাল টেনে ধরে। ফটাফট 5-6টা বড়ই ছিঁড়ে সবগুলো বড়ই বোরকার সাথে মুছতে মুছতে বলে, এইভাবে খাওয়ার মজা তুই আজও বুঝলি না রে ছানা। বলে দুটো একসঙ্গে মুখে দেয়। মিম মায়রার বাঁ হাতের সামনে হাঁটতে হাঁটতে বলে, ও তো বোঝার দরকার নেই আমার। তুই তৈরি জিনিস খেতে পারিস না, এটা তোর প্রবলেম। মায়েরা কিছু বলল না। আশেপাশে দেখছে কতদিন পর গ্রামে ধুলোর রাস্তায় বান্ধবীকে নিয়ে হাঁটছে, বড়ই খাচ্ছে, মনটা ফুরফুরে লাগছে বেশ। মিম পাশ থেকে বলে, তোর জামাইয়ের কি খবর? মায়েরা ভ্রু কুচকে বলে, মানে না আমারে। মিম দাঁড়িয়ে যায়, অবাক হয়ে বলে, মানে? মায়েরা বড়ইয়ের বেঁচে মুখ গোল করে ফেলে হেসে পড়ল। কদিনেই বাংলা ভুলে গেছিস? আমার হাওয়া ছাড়া সবার জীবনটা এইভাবেই বেদনাময় হয়ে যায়, কষ্ট পাস না? আবার তোকে ইংরেজ থেকে বাঙালি বানিয়ে দেব সুন্দরী। মিম রেগে ধূপ করে মায়রার হাতে একটা আলতো থাপ্পড় মেরে বলে, মজা করিস না, বল, আসলেই মানে না তোকে? মায়রার মুখটা কেমন মলিন হলো, মৃদু স্বরে বলল, হুম। মিম অবাক হয়ে বলে, তাহলে এখন কি হবে? মায়রা হেসে বলে, তোর হাঁড়িতে ভাগ বসাবো। মানে? মায়রা মুখে থাকা বড়ইয়ের বিচি ডান পাশে ফেলে বলে, এত মানে মানে করিস কেন?
তোর জামাইয়ের গলায় ঝুলবো, তোর হাঁড়িতে ভাগ বসাবো, দুই সতীনে মিলে ঝাক্কাস সংসার বা সাজাবো। মিম রেগে গেল, এই বেয়াদবটা জীবনেও সিরিয়াস হবে না, ভাবলো জামাইয়ের না মানার ব্যাপারেও মজা করে বলেছে, তাই আর কিছু বলল না। মায়েরা সামনে ফুচকার এক ভ্যান দেখে বলে, আমি টাকা আনিনি, তুই খাওয়া আজ। মেয়ে মুখ বাঁকিয়ে বলল, বিয়ে হলো তোর, খাওয়াবি তুই, উল্টে আমাকে খাওয়াতে বলছিস। মায়েরা মিমের দুহাত ধরে নাড়াতে নাড়াতে বলে, আরে খাওয়া না, আজ হঠাৎ করে বেরিয়ে এসেছি, আমি তোকে জামাই খুঁজে দেবো, নিয়ে এবার খাওয়া। মিম ফুচকার দোকানের দিকে যেতে যেতে বলে, তোর কি আমাকে লোভী মাইয়া মনে হয়? এমন ভান করিস যেন হিসেব করে করে চলি আমরা। মায়েরা 4 প্লেট ফুচকা দিতে বলে এই দাদুকে। মিম আর মায়েরা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল, কথা বলার মাঝে মায়েরার পেছনে চোখ পড়লে মিম অবাক হয়ে বলে, দেখ কি সুন্দর একটা ছেলে, পাশে গাড়িও আছে, আমি ক্রাশ খাইছি খালা। মায়েরা ভ্রু কুচকে পেছন ফিরে তাকায়, ইরফান বিরক্ত ভরা চোখে মুখে মায়েরার থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে, আশেপাশে তাকিয়ে যেন খুঁজছে। হাতে থাকা ফোনে কিছু একটা দেখে আবারও আশেপাশে চোখ বুলায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত উল্টো ঘুরে মিমের হাত ধরে, দোকানের বুড়ো দাদুকে বলে, ফুচকা খাবো না দাদু। কথাটা বলেই মিমের হাত ধরে এক প্রকার দৌড় লাগায়। মিম হাঁপানো কণ্ঠে বলে, আরে যাচ্ছিস কেন, কি হয়েছে? মায়েরা পিছু ফিরে তাকায় না, এই লোক তাকে পেলে থাপড়াতে থাপড়াতে তার সাথে নিয়ে যাবে। মায়েরা দৌড় থেমেছে একদম মিমদের বাড়ির সামনে গিয়ে। দুজনেই হাঁপাচ্ছে। মিম শ্বাস নিয়ে বলল, কি হলো, চলে আসলি কেন? অনেক সুন্দর ছেলে, চল যাই। তোর বর আছে বলে কি আমি কারো দিকে তাকাবো না নাকি? মায়েরা দুহাত কোমরে রেখে বলে, থাপ্পড় খাবি, বিবাহিত পুরুষের দিকে নজর দিতে লজ্জা লাগে না, বেদম মাইয়া। মিম অবাক হয়ে বলল, তুই কি করে জানলি সেই লোক বিবাহিত? মায়েরা থতমত খেয়ে তাকায়, আমতা আমতা করে বলে, আমার দূর সম্পর্কে বোনের জামাই। মিম হেসে বলে, তার মানে তোর দুলা ভাই, চল ট্রিট নিয়ে আসি, শালি হই আমরা তার। মায়েরা রেগে যায়, তার বরকে দুলাভাই বানিয়ে দিয়েছে, আবার ভাবলো সেই তো বানালো। মিমের হাত ধরে বাড়ির ভেতর যেতে যেতে বলে, হাঁপিয়ে গিয়েছি রে, চল ঘরে বসে গল্প করব। ফুচকা খেতে পারতাম, চলে আসলি কেন? মায়েরা কিছু বলল না। পুরোটা বিকেল গ্রামের এ মাথা ও মাথা মায়রাকে খুঁজে ব্যর্থ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে ইরফান। ডাইনিং এর সাথেই ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে গা এলিয়ে দেয়। ডান হাতে সফেদ শার্টের দুটো আলগা বোতামের নিচে আরেকটি বোতাম আলগা করে দেয়। মাথা পেছন দিকে কিছুটা ঝুঁকে চোখ বুজে রাখে। দুহাত আড়াআড়ি ভাবে বুকে গুজেছে। ডান পা ভাঁজ করা, বা পা মেলে রাখা, কপালে জোরে বিন্দু বিন্দু ঘামের ছিটে ফোটা, চোয়াল শক্ত তার। এভাবে স্ট্যাচু হয়ে প্রায় ঘন্টা 2 বসে রইল। রাত 9টা পেরিয়ে গেছে। শুদ্ধ বাইরে থেকে ভেতরে এসে ইরফানকে সোফায় স্ট্যাচু হয়ে গা এলিয়ে বসে থাকতে দেখে বলে, কোথায় গিয়েছিলি? কতগুলো ফোন করেছি দেখ তো, কাল ভার্সিটি আছে, যাবি না? বিকালে যেতে চেয়েছিলাম, অথচ তোর খোঁজ নেই। ইরফান নিশ্চুপ, চোখ মেলে তাকালো না পর্যন্ত। শুদ্ধর ফোনে রিং হয়, রিসিভ করে ফোন কানে দিয়ে বলে, হ্যাঁ বল। ডাক্তারদের আবার টিচারদের কথা মনে পড়ে নাকি? উপাস থেকে সীমান্ত রেগে বলে, ইরফান কোথায়, ও ফোন তোলে না কেন? শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, ওকে দিয়ে কি করবে, ও ছ্যাঁকা খেয়ে বেঁকে গেছে। মানে, ও রিলেশন করলো কবে? শুদ্ধ এসে বলে, এমনি বললাম, কি দরকার ওকে বল। সন্ধ্যায় ওর আমার চেম্বারে আসার কথা, আমার বউ কতদিন পর একটু আবদার করলো ঘুরবে বলে। এই ইরফানটার জন্য পারলাম না, ওর নাকি সিরিয়াস রোগী, তো সে কোথায়? আসেও না, আমার ফোনও তোলে না। মেজাজ খারাপ লাগে না? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে, অতঃপর বলে, এই রোগীর কি প্রবলেম রে? অ্যাজমা। শুদ্ধ মুখ গোল করে লম্বা করে বলে, ও। ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে থাম, ও কোথায়, আসবে কি শুনে বলতো। শুদ্ধ হেসে বলে, রোগী তো পালাইছে মামা, তুই তোর বউয়ের রাগ ভাঙা যা, ইরফান যাবে না। বলে কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করে, সীমান্তের কাছে মায়েরার অ্যাজমা ট্রিটমেন্ট করাতে চেয়েছিলি? ইরফান কিছুই বলল না, চোখ খুলল না, সেভাবেই থাকলো যেন ঘুমিয়েছে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আরে ও চলে আসবে, এত চিন্তা। বাকিটা বলার আগেই ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে শুদ্ধর কলার ধরে রাগান্বিত স্বরে বলে, ওকে এনে দে রাইট নাও। শুদ্ধ অবাক হয়ে তাকায় ইরফানের দিকে, এর চোখের অবস্থা এমন কেন? চোখ জোড়া অসম্ভব লাল। শুদ্ধ কিছু বলার আগে গেটের সামনে চোখ পড়লে দেখলো মাইরা দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হেসে চোখের ইশারায় বলে, ওই যে এসেছে তোরও। ইরফান শুদ্ধর কলা ছেড়ে দ্রুত পিছু ফিরে গেটের দিকে তাকায়। মাইরা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে তো সন্ধ্যার পরই আসতে চেয়েছিল, কিন্তু মিমের মা রাতে না খাইয়ে আসতে দেয়নি। রাতে খাবার খাইয়ে মিম আর তার মা এবারে পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে গেছে। সে ভেবেছিল ইরফান শুদ্ধ এরা চলে গিয়েছে, এত রাতেও যায়নি দেখে যেমন অবাক হলো, তেমনি ইরফানকে দেখে ভয়ে কাঁপছে মেয়েটা। মায়রার ভাবনার মাঝে ইরফান বড় বড় পা ফেলে মায়রার সামনে দাঁড়িয়ে
বাঘের ন্যায় গর্জন তুলে বলে, কোথায় গিয়েছিলি? ভয়ে মায়রার পুরো শরীর কেঁপে ওঠে। কিছু বলার আগেই ইরফান বাঁ হাতে মায়রাকে তার সাথে শক্ত হাতে চেপে, ডান হাতে মুখ চেপে আগের চেয়েও শব্দ করে চিৎকার করে বলে, বল কোথায় গিয়েছিলি? আনসার মি। মায়রা ইরফানের চোখের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এমন ভয়ঙ্কর চোখ এর আগে দেখেনি। এত ভয়ঙ্কর লালিত রাগ মিশ্রিত চোখে একবার চোখ রেখেই তার আত্মার পানি শুকিয়ে গেছে। মেয়েটার ভয়ে চোখ জোড়ায় পানির কণা জমলো। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়রার গাল চেপে চিৎকার করে বলে, ড্যাম ইট, স্পিক আপ। মায়রা দু গালে ব্যথা পায়, তবে কিছু বলে না। কাঁপা কাঁপা গলায় বলে, আমার ফ্রেন্ডের বাড়ি। ইরফানের শক্ত কণ্ঠ, ও ছেলে না মেয়ে? মায়রা ভয়ে ফটাফট বলে দেয়, মেয়ে। মায়রার কথাটা শুনে এক মুহূর্তে ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। মায়রার গাল ছেড়ে দেয়, বা হাতে মায়রাকে আঁকড়ে ধরা হাত সরিয়ে নেয়। চোখ বুজে শ্বাস টানে লম্বা। এরপর চোখ মেলে তাকায়। মায়রার বাম গালে তার ডান হাত আলতো হাতে রেখে নরম সুরে বলে, ইটস ওকে, নেক্সট উইকে নিয়ে যাব। রাতে খেয়েছো? মায়রা ঝট করে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানের চোখ অস্বাভাবিক লাল, তবে শান্ত। একটু আগের রাগের আভা নেই। উত্তরের অপেক্ষায় গম্ভীর মুখে চেয়ে মায়রার পানে। মায়রা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। কথা বলতে ভুলে গিয়েছে মেয়েটা। কি হলো? কি হচ্ছে? সব যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে।